শুরুটা হয় একটা কাপলকে দিয়ে। সাশা এবং তার হাজব্যান্ড দুজনেরই রক ক্লাইম্বিং চ্যালেঞ্জ অনেক বেশি পছন্দ। তারা নরওয়ের একটি খারাপ পাহাড়ে চড়তে যায়, যা খুবই বিপজ্জনক আর কঠিন। সাশার হাজব্যান্ড এই পাহাড়ে আগে একবার উঠেছে, কিন্তু সাশা বেশ কয়েকবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। আর এখন সে জেদ ধরেছে যে এবার সে চূড়ায় উঠেই ছাড়বে। এই খারাপ পাহাড়ে ওঠার জন্য তাদের কাছে সব ধরনের সেফটি মেজার্স আছে, এমনকি তাদের সাথে ঝোলানো ক্যাম্পও আছে, যাতে ক্লান্ত হয়ে পড়লে তাদের আবার নিচে নামতে না হয়, বরং মাঝপথেই তারা বিশ্রাম নিতে পারে। সকাল হতেই সাশা তার টেন্ট প্যাক করে এবং সে পাহাড়ে ওঠার চেষ্টায় লেগে পড়ে, কিন্তু প্রতিবারই একটা নির্দিষ্ট পয়েন্টে এসে সে আটকে যায় আর নিচে পড়ে যেতে থাকে। তার হাজব্যান্ড তাকে বোঝানোর চেষ্টাও করে যে একটু ব্রেক নিয়ে যাও, কিন্তু সে তো নিজের জেদি অনড় থাকে। এদিকে একটা ঝড়ও আসার উপক্রম হয়। এই সময় আবেগের বসে সে ঠিকমতো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তখন তার হাজব্যান্ড তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে এখানে টেন্ট লাগায় এবং তারা দুজনে বিশ্রাম নিতে শুরু করে। আর এটা ডিসাইড করে যে ঝড় থেমে গেলেই তারা আবার পাহাড় ওঠার চেষ্টায় লেগে যাবে। বাধ্য হয়ে সাশা মেনে তো যায়, কিন্তু তার পাগলামি কমার কোনো নামই নিচ্ছিল না। আর ঠিক এই সময় তার হাজব্যান্ডের কোনো একটা বিপদের আঁচ হতে থাকে। তার মনে অজানা এক ভয় ঘাবড়াতে থাকে। নিজের লাকি কম্পাসটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য তার এমন মনে হয় যেন এটাই তার শেষ সফর, কিন্তু পরক্ষণেই সে তার এই বাজে ভাবনাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পার হতেই ঝড় আরও বেশি ভয়ানক হয়ে যায় এবং তাদের এভাবে ঝুলে থাকাটা আরও বেশি কঠিন হয়ে পড়ে। সে বুঝে যায় যে এখন তাদের নিচে নামতেই হবে, নয়তো তাদের প্রাণও যেতে পারে। সে অনেক কষ্টে সাশাকে বোঝায় এবং বলে, এই চূড়া তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, কালকেও এটা এখানেই থাকবে। তুমি না হয় কালকে এসে আবার এর উপর চড়বে। সাশা এখনও মানতে রাজি না, কারণ নিচে গেলে তার এতক্ষণের মেহনত নষ্ট হয়ে যাবে। কিন্তু টমি এই প্রমিস করে কাল সে নিজের সাপোর্ট দিয়ে তাকে এই পর্যন্ত উঠিয়ে দিবে, যাতে তার এনার্জি সামনের পাহাড় ওঠার কাজে লাগে। এই কথাগুলো শোনার পর কষ্ট হলেও সাশা রাজি হয় এবং তারা টেন্ট গুটিয়ে নিচে নামার চেষ্টা করতে থাকে। ঝড়ের হাওয়া অনেক বেশি তীক্ষ্ণ থাকে। ঝুলে থাকা অবস্থাতেও তাদের অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। আর এর উপর এখন চারপাশ থেকে অন্ধকারও হয়ে যায়। এই বিপদগুলো যেন কমছিল না। এর মধ্যে উপর থেকে পাহাড় ভেঙে নিচে পড়তে শুরু করে। এটা দেখে টম অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সাশাকে আগে নিচে নামতে বলে। সাশা নিচে নেমে একটা বড় পাথরের নিচে আশ্রয় নিয়ে নেয়, কিন্তু উপরে সাশার হাজব্যান্ড বাঁচতে পারে না। বড় বড় পাথর তার উপর এসে পড়ে আর সে ব্যালেন্স হারিয়ে নিচের দিকে পড়ে যায়। এই সময় তার মেইন দড়িটা সাশার হাতেই থাকে। সাশাও নিজের দড়িটাকে অনেক শক্ত করে ধরে রাখে, কিন্তু সে এভাবে একাই দুজনকে বাঁচাতে পারে না। যদি এভাবেই সে তার হাজব্যান্ডকে ধরে রাখে, তবে খুব জলদি উপর থেকে পাথর পড়া তার গায়েও লাগবে। সে নিজেকে সামলাতে পারবে না আর এভাবে দুজনেরই মৃত্যু হবে। তার উপর এই সময় তার হাজব্যান্ড টমি কোনো সারা শব্দও দিচ্ছিল না। সে বুঝতে পারে না সে বেঁচে আছে নাকি মারা গেছে। এক মুহূর্তের জন্য তার মনে আসে হতে পারে সে অজ্ঞান হয়ে গেছে এবং রেস্কিউ করলে তাকে বাঁচানো যেতে পারে। কিন্তু কি হবে যদি সে সত্যিই মারা গিয়ে থাকে? এমন অবস্থায় সাশার কি নিজের প্রাণ বাঁচানো উচিত? সিদ্ধান্ত নেওয়ার জন্য তার কাছে শুধু কয়েক সেকেন্ডেই আছে। অবশেষে নিজের বুকে পাথর রেখে সে তার হাজব্যান্ডের দড়িটা ছেড়ে দেয়, যার কারণে তার হাজব্যান্ড সোজা নিচে পাহাড়ের উপর পড়ে যায়। আর এখানেই তার গল্প শেষ হয়। তার হাজব্যান্ড নিচে পড়তেই সাশার নিজের হারনেসও খুলে যায়। সেও নিচেই পড়ে যাচ্ছিল, কিন্তু সে পাথর ধরে নিজেকে বাঁচিয়ে নেয়। এবং এরপর কি হয় সেটা আমরা আর দেখতে পাই না। এরপর আমরা 5 মাস পর দৃশ্য দেখতে পাই। এখানে আমরা সাশাকে আবার তার নিজের ঘরে দেখি। সে অনেক বেশি আপসেট আর গিল্টের মধ্যে আছে যে তার হাজব্যান্ডের মৃত্যু তার কারণেই হয়েছে। সেই দিনের পর থেকে সে মাউন্টেন ক্লাইম্বিং একদমই ছেড়ে দিয়েছে এবং এখন সে লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই অপরাধবোধ তাকে শান্তিতে বাঁচতে দেয় না। এখন সে সিদ্ধান্ত নেয় যে সে অন্য কোনো অ্যাডভেঞ্চারে যাবে, এমন অ্যাডভেঞ্চারে যেখানে সে একাই থাকবে আর নতুন মেমোরি বানাতে পারবে। আগে সে যতগুলো অ্যাডভেঞ্চার করেছে সেগুলো তার হাজব্যান্ডের সাথেই করেছে, আর এই স্মৃতিগুলোর কারণেই সে সামনে এগোতে পারছে না। তাই এখন সে নিজের সাথে মেমোরি বানাতে চায়। এই সময় পাহাড়ে ওঠার ভূত তো তার মাথা থেকে নেমে গেছে, কিন্তু এখনও তার হাজব্যান্ডের লাকি কম্পাসটা তার কাছেই আছে। যাই হোক, এখন সাশা একটা জঙ্গলের ভেতরে যাওয়ার প্ল্যান বানায়। আর এখানে একজন ফরেস্ট অফিসার তাকে সতর্ক করে বলে, একা জঙ্গলের ভেতরে যেও না। জঙ্গলের ভেতর অনেক খতরনাক প্রাণী আছে, আর অনেক মানুষ যারা জঙ্গলের ভেতরে যায় তারা আর ফিরে আসতে পারে না। সে তাকে মিসিং হওয়া মানুষদের পোস্টারও দেখায়, কিন্তু এখানে সাশা কারো কথা শোনার জন্য রেডি না। সে তার রেজিস্ট্রেশন এখান থেকে করিয়ে নেয় আর বেরিয়ে পড়ে। একটু দূরেই সে একটা স্টোর পায় যেখান থেকে তার দরকারি জিনিসপত্র নেয়ার থাকে। এই শপের ভেতরে দুটো ছেলে থাকে, তারা তাকে বিরক্ত করতে শুরু করে। আর ঠিক তখন এখানে ব্যানের এন্ট্রি হয়, যে এখানে জার্কি সাপ্লাই করতে আসে। সে ওই 2 বখাটেকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং সাশাকে এভাবে হেল্প করে। থ্যাংক ইউ হিসেবে সাশা তার কাছ থেকে জার্কির প্যাকেটগুলো কিনে নেয়। এমনিতে এগুলো ড্রাই মিট থাকে, যা বিপদে তার কাজে আসবে। এখন সে এসে আবার নিজের গাড়িতে বসে। তখন সে বুঝতে পারে যে হঠাৎ করে তার গাড়ির জিপিএস নষ্ট হয়ে গেছে, যে এতক্ষণ পর্যন্ত তো এটা ঠিকঠাকভাবেই কাজ করছিল। ব্যান তার নিজের গাড়িতে বসে আছে। এই সময় সে তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সাশা যখন তার সমস্যার কথা খুলে বলে, তখন সে তাকে একটা রোড ম্যাপ দেয়।
এটা একটা জঙ্গলের ম্যাপ থাকে। এই ম্যাপের ভেতরে সে তাকে দুটো রাস্তা দেখায়। একটা রাস্তা এমন থাকে যেখান দিয়ে সে খুব সহজে তার গন্তব্যে পৌঁছাতে পারবে, আর রাস্তাটা অনেক সহজও থাকে। অন্যদিকে দ্বিতীয় রাস্তাটা অনেক বেশি কঠিন আর লম্বাও হয়, কিন্তু এর ভালো দিকটা হলো এই পথে গেলে অনেক অ্যাডভেঞ্চার আর সুন্দর দৃশ্য দেখার সুযোগ মিলবে। ব্যান বলে এখন চয়েস তোমার, তুমি কোন রাস্তাটা নিবে। সাশা তাকে থ্যাংক ইউ বলে সামনে এগিয়ে যায়। সে সিদ্ধান্ত নেই যে সে লম্বা রাস্তাটাই বেছে নিবে, কারণ অ্যাডভেঞ্চার তো তার অনেক পছন্দ। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, শর্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এগুলো খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। আমার প্রচার কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে পাবে 200% বোনাস। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে, তুমি চাইলে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও, পিন কমেন্টে দেওয়া নির্দেশনা ফলো করো এবং আমার প্রচার কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকো। রাত হলে সে রাস্তাতেই সেট করে তার ক্যাম্প লাগিয়ে নেয়, কিন্তু এখানে সে ওই ছেলেগুলোকেই পেয়ে যায় যারা তাকে সবে বিরক্ত করেছিল। এই জন্য সে তার গাড়ির ভেতরে গিয়ে নিজের গাড়ি লক করে নেয়, আর যখন সে ছেলেদের কোনো রেসপন্সই দেয় না, তখন বিরক্ত হয়ে ছেলেগুলো ওখান থেকে চলে যায়, আর তখন গিয়ে সে শান্তিতে ঘুমাতে পারে। যাই হোক, সকাল হতেই সে একটা ছোট বোট বানিয়ে এখানে নদীতে অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে সে বোটটা চালাতে থাকে, এবং যখন সে নদীর কিনারে পৌঁছায় তখন সে এখানে অনেক অদ্ভুত জিনিস দেখতে পায়। এখানে অনেক মানুষের জিনিসপত্র পড়ে থাকে, আর ওই মানুষগুলোর পিকচারও পড়ে থাকে, যাদের মিসিং পোস্টার সে ফরেস্ট স্টেশনের ভেতরে দেখেছিল। যাই হোক, সেই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করে না। এতক্ষণে সে অনেকটা ক্লান্ত হয়ে পড়ে, এই জন্য সে এখানেই টেন্ট লাগিয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে অজানা শব্দে তার ঘুম ভাঙে। আওয়াজ শুনে তার মনে হয় যেন তার আশেপাশে কেউ এসেছে। সেই টেন্টের বাইরে বেরিয়ে দেখে তো সত্যি সত্যি এখানে কেউ এসেছে, যে তার ব্যাগ চুরি করে পালিয়ে যায়। এই সময় যখন সে টেন্টের ভেতরে যাওয়ার চেষ্টা করে, তখন দেখে যে সেখানে একটা অনেক বড় সাপ বসে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সাপের কারণে এখন সেই জিনিসগুলো প্যাকও করতে পারে না। বাধ্য হয়ে সে তার বোট নিয়ে এখান থেকে ফিরে যেতে থাকে। কিছুটা দূরে যেতেই সে একটা কোল্ড ক্যাম্প দেখতে পায়। সে এখানে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ তার ব্যাগ তার কাছে না থাকায় সার্ভাইভ করার মতো কোনো জিনিসই তার কাছে নেই, আর সে কারো হেল্প নিতে চায়। কিন্তু এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় যে ক্যাম্প অন্য কারো না, বরং ব্যানেরই, যাকে সে আগে রাস্তায় পেয়েছিল। এখানে ব্যান তাকে ভালোভাবে ওয়েলকাম করে আর তাকে বলে যে টেনশন নিও না। সাশা তাকে জানায় যে আমার সব জিনিস হারিয়ে গেছে। তখন সে তাকে রিল্যাক্স করতে বলে, হয়তো কোনো বন্যপ্রাণী নিয়ে গেছে। এখন সে তাকে ফিশ গ্রিল করে খাওয়ায়, এবং এখানে তাদের কথা শুরু হয়ে যায়। এখানে ব্যান তাকে জিজ্ঞেস করে, তুমি জঙ্গলে হাইকিং কবে থেকে করছো? সাশা বলে বেশি দিন হয়নি। সে তার কাছ থেকে নিজের আসলে আইডেন্টিটি লুকাতে চায়, যে সে আগে মাউন্টেন ক্লাইম্বিং করতো। কিন্তু এখানে ব্যানের মুখ থেকে এটা শুনে সে অবাক হয়ে যায় যে ব্যান তো আগে থেকেই জানতো যে সে মাউন্টেন ক্লাইম্বিং করে। এই পয়েন্টে তার ভয় লাগতে শুরু করে, কারণ ব্যান তার ব্যাপারে শুধু একটা না, বরং আরও অনেক কিছুই জানতো। আর এখন সাশাও তার গেমটা বুঝতে শুরু করে যে আসলে ব্যান তার বন্ধু নয়, বরং তার শত্রু। সে তাকে নিজের শিকার বানাতে চায়, এবং এই বিষয়টা সাশা এতক্ষণ বুঝতে পারেনি। গাড়িতে হঠাৎ ব্যানের আসতেই জিপিএস খারাপ হয়ে যাওয়া, তারপর ব্যানের সেই বড় রাস্তায় দেখানো, সেই বড় রাস্তা হয়ে সাশার এখান পর্যন্ত আসা, আর রাস্তায় মানুষের মিসিং পোস্টার দেখা, সে গেমটা বুঝতে পারে যে অবশ্যই ব্যানই তার সাথে কিছু করেছে। তবে এখনও তার কাছে কোনো কিছুই কনফার্ম না। এমনও হতে পারে যে সে ভুল ভাবছে। কিন্তু ঠিক তখনই ব্যান তারই ব্যাগে নিয়ে তারই সামনে ছুঁড়ে ফেলে দেয়, আর সাশা বুঝতে পারে যে সেই যা ভাবছিল তা একদম সত্যি। ব্যানই তাকে প্ল্যান করে ফাঁদে ফেলেছে। সাশা আরও কিছু ভাবার আগেই সেখানে একটা ক্রসবো নিয়ে আসে এবং একটা স্পিকার অন করে দেয়। সে সাশাকে বলে, এই গল্প শেষ হওয়া পর্যন্ত তুমি যতদূর পালাতে পারো পালিয়ে যাও, আমি তোমাকে স্বীকার করব, আর এটাই আমার সবচেয়ে পছন্দের খেলা। তোমার ব্যাগে আমি কিছু সাপ্লাই রেখে দিয়েছি যা তোমার কাজে আসবে, কিন্তু মনে রেখো তুমি বেশি দূরে যেতে পারবে না। কিছু না ভেবেই সে ব্যাগ তুলে এখান থেকে পালিয়ে যায়, এবং নিজের ছোট্ট বোটে বসে পালানোর চেষ্টা করতেই ঘাবড়ে গিয়ে ভুল ডিরেকশনে ঘুরে যায়। সামনে একটা ঝর্ণা থাকে, আর সে ওখান থেকে নিচে পড়ে যায়। এইসবের মধ্যে তার বোটও তার হাতছাড়া হয়ে যায়, এবং সে আহত হয়ে পড়ে। কিন্তু সে এখনো ব্যান থেকে খুব বেশি দূরে যায় না। সে জলদি করে নদী থেকে বাইরে বেরিয়ে আসে, নিজের কাপড় বদলায়, এবং পুনরায় যখন দৌড়াতে শুরু করে তখন সে একটি ফ্যামিলির আওয়াজ শুনতে পায়, যারা কারো কাছে সাহায্য চাইছিল। সেই আওয়াজের দিকে গেলে জানতে পারে ওখানে একটা ফোন রাখা ছিল, আর ফোনের ভেতরে একটা ফ্যামিলির ভিডিও চলছিল, যারা এই নদীর কিনারে এসেছিল একেবারে সাশার মতো এনজয় করতে, এবং ব্যানেরই তারা শিকার হয়। ব্যান এই সময় ফোনটা একটা ফাঁদ হিসেবে লাগিয়ে রাখে, আর নিজে সে এখান থেকে পেছনে দাঁড়িয়ে থাকে। এই ফ্যামিলিকে দেখে সাশার এটাও মনে পড়ে যে এটা সেই ফ্যামিলি যাদের মিসিং পোস্টার সে দেখেছিল। ব্যানই এদের শিকার করেছে।
এদের দেখে সে বুঝে যায় যে বেন অনেক বেশি নিষ্ঠুর মানুষ। দূরে বেন নিজের পাতা জালের কাছে নিশানা তাক করে বসে আছে, আর সে যেমনই নিজের ক্রসবো চালায় সাশা নিচে বসে পড়ে, আর এই তীর তার গায়ে লাগে না। এখানে আরো বিপজ্জনক হতে পারে, বেন একদম কাছে এসেও করে দিতে পারে। সাশা নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে পালায়, আর বেন এক নাগারে পাহাড়ের উপর দিক থেকে তার উপর তীর চালাতে থাকে। কোনো মতে সে সেগুলো থেকে বাঁচতে থাকে। সে এখানে কোথাও আশ্রয় নিতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই বেনের শেষ তীরটা তার পায়ে লেগে যায়। সে আহত হয়ে পড়ে এবং টলমল করতে করতে ওখান থেকে নিচে পড়ে যায়। তারপর সে নিজেকে সামলাতে পারে না, আর অবশেষে এমন হয় যে সেই সোজা নদীতে গিয়ে পড়ে। নদীতে বড় বড় পাথরও থাকে, যা সাশার মাথায় লাগে। সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য সে অনেক কষ্টে নিজের হুঁশ ধরে রাখে। নিজের সম্পূর্ণ সাহস আর শক্তি ব্যবহার করে সে নিজেকে তীব্র স্রোত থেকে বের করে আনে এবং ফাইনালি একটা কিনারায় চলে আসে। এখানে তার হাতে এখনো পর্যন্ত বেনের ফোনটাই আছে। সেটা দিয়ে রেস্কিউ ডাকতে পারে এবং অনেক কিছুই করতে পারে, কিন্তু তার খারাপ কপাল যে ফোনটা ভেঙে যায় আর নষ্টও হয়ে যায়। এখন সেখানে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই, খাবার খেয়ে কাপড় বদলায় এবং পুনরায় দৌড়াতে শুরু করে, কারণ সে জানে যে বেন এখনও তার পেছনেই আছে। এই সময় সে দুটো পাথরের মাঝখান দিয়ে দৌড়াতে থাকে। সামনে গেলে পাথরের রাস্তা শেষ হয়ে যায়, তাই সে পাথরের উপর চড়ে বসে। আগে সে নিচের দিকে দৌড়াচ্ছিল, তাই বেন উপর থেকে নিচের দিকে নজর রাখছিল, আর তার জন্য নিশানা লাগানো সহজ ছিল। সাশার মনে হতে থাকে যেহেতু এখন সে বেনের লেভেলে চলে এসেছে, আর তাকে নিশানা লাগানো একটু কঠিন হয়ে যাবে। সে এখন নিজের বাইনোকুলার ব্যবহার করে দেখে যে তার বোট এখানেই পড়ে আছে, আর সেটা দিয়ে ব্যানকেও দেখতে শুরু করে এবং সে বুঝতে পারে যে ব্যান এই সময় তার থেকে বেশি দূরে নেই। সেই জঙ্গলটাকে খুব ভালোভাবে চেনে। সে সবসময় শর্টকাট রাস্তা দিয়ে আগেই ওখানে পৌঁছে যায়, যেখানে সাশা অনেক স্ট্রাগল করার পর পৌঁছায়। সাশা আরও বেশি কিছু বুঝতে পারার বা জঙ্গলের কোনো রাস্তা বেছে নেওয়ার আগেই ব্যান তাকে দেখে ফেলে, আর ঘাবড়ে গিয়ে তার বাইনোকুলারও তার হাত থেকে পড়ে যায়। বেশি দূর সে যেতে পারে না বুঝে এই সময় সে চালাকি দেখায়। সে সেই পাথরের খোঁজে চলে যায় আর একটা বড় পাথরের নিচে লুকিয়ে পড়ে। ব্যান তাকে খুঁজে পায় না এবং এই ক্ষেত্রে তার প্রাণ বেঁচে যায়। ব্যানের চলে যাওয়ার পর সে আস্তে করে বাইরে বেরিয়ে আসে এবং লুকাতে লুকাতে ব্যানের ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায়। তার মনে হয় ব্যানের নিজের ক্যাম্পের দিকে তো নজর থাকবে না, তাই ওখানে সে তাকে ধরতে পারবে না। কিন্তু এখানে তো পরিস্থিতি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। ব্যান এখানে খুব শান্তিতে গোসল করতে থাকে, যেন তার কোনো কিছুর তাড়াই নেই, যে সাশা তার হাত থেকে কোথাও ফসকে যাওয়ার নয়। সাশা এখন খুব সাবধানে পানিতে নেমে যায় এবং আস্তে আস্তে তার বোটের কাছে পৌঁছে যায়। সে তার বোট নিয়ে এখান থেকে পালাতে চায়, কিন্তু সে এমনটা করলেও সফল হতে পারে না, কারণ এখানে একটা টুইস্ট রিভিল হয়। যেসবও ব্যানেরই একটা তৈরি করা প্ল্যান। সে জানে যে মানুষ এমনটা ভাবে যে শত্রুর ক্যাম্পে লুকালে তাদের প্রাণ বেঁচে যাবে, এই জন্য সে এখানেও ফাঁদ লাগিয়ে রাখে। আর এগুলোর মধ্যে একটা ফাঁদের ভেতরে সাশা ফেসে যায়। জালে ফেসে যেতেই সে ছটফট করতে থাকে, আর ব্যান তার এখানে আসার কথা জেনে যায়। ব্যান সাথে সাথে দড়ি টানে, তাকে পানি থেকে বের করার চেষ্টা করে, এবং এর মধ্যে সাশা তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে নেয় আর তার চোখে মেরে নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। এর মধ্যেই ব্যানও নিজের মুখ ধুয়ে নিজেকে নর্মাল করে নেয়। সে আবার সাশার দড়ি টানে আর সাশাও আবার পেপার স্প্রে তুলে নেয়, কিন্তু দেখে যে তার আগেই ব্যানও তার ক্রসবো তুলে নিয়েছে। সে এখানে তাকে পেপার স্প্রে দূরে ফেলে দিতে বলে, আর সাশা তার কথা মানতে বাধ্য হয়ে যায়। সে যেমনই পেপার স্প্রে ফেলে দেয় তখন ব্যান তার ফাঁদও খুলে দেয়। সাশা অবাক হয়, এই সময় ব্যান তাকে মারে না। সে কনফিউজড হয়ে যায়। সে ব্যানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে কোনো গেম খেলছো? ব্যান হাসতে হাসতে তাকে জবাব দেয়, না, এটা কোনো গেম না, এটা একটা রিচুয়াল। এখন সে সাশার হাত পা একটা গাছের সাথে বেঁধে দেয় এবং তাকে বলে, এটা তোমার নিজের চয়েস যে তুমি এখানে এসেছো। আমি তোমাকে দুটো রাস্তার কথা বলেছিলাম, একটা সহজ আর একটা কঠিন। তুমি নিজেই কঠিন রাস্তা বেছে নিয়ে এখানে এসেছো। যদি তুমি বুদ্ধিমত্তার মতো সিদ্ধান্ত নিতে আর শর্টকাট রাস্তাটা নিতে, তবে তুমি এতক্ষণে তোমার গন্তব্যে থাকতে। আমি তোমাকে কিছুই করতাম না। এইসব তোমার কারণেই হচ্ছে। এটা শিকারের রিচুয়াল। তুমি আমার শিকার, আর তুমি নিজে আমার জালে ফেসেছো। সারা রাতের জন্য সে সাশাকে এখানে বেঁধে রাখে আর তার সাথে কথা বলতে থাকে। বৃষ্টিতে ভিজে সাশা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ব্যান তার উপর কোনো দয়া দেখায় না আর তাকে বলে, রিচুয়ালস অনেক বেশি জরুরি হয়। আমি আমার রিচুয়ালের কাছে বাধ্য। এই রিচুয়াল আমাকে মনে করিয়ে দেয় যে আমি কে। সেখানে তাকে জানাই, আমি এমন একটা ট্রাইব থেকে বিলং করি যারা অনেক বেশি কষ্ট সহ্য করার পর নিজেকে এই যোগ্য বানাই যে তারা স্বীকারও করতে পারে। আমরা অনেক বেশি কষ্ট সহ্য করি, আর কষ্ট সহ্য করার পর দাঁতগুলোকে ঘষে ধারালো বানাই, যাতে আমরা আমাদের শিকারকে সহজেই খেতে পারি। এই সময় তার কথায় সাশা বুঝতে পারে সে একটা নরখাদক উপজাতি থেকে বিলং করে, মানে সে মানুষদের মেরে খাওয়ার লোক। যাই হোক, পরের দিন সকালে সে সাশাকে নিজের বোটে বসিয়ে কোনো একটা সফরের জন্য বেরিয়ে পড়ে। সে সাশাকে জানায় যে সাশার এখানে আসা কোনো কাকতালীয় ব্যাপার না। সাশার এখানে আসার ব্যাপারে সে আগে থেকেই পুরো প্ল্যানিং করে রাখে।
সে জানাই যে যখন তুমি ফরেস্ট স্টেশনে নিজের নাম লিখিয়েছিলে এখানে হাইকিং করার জন্য, তখন থেকে আমি তোমার ব্যাপারে সার্চ করতে শুরু করি। আমি জানতে পারি যে তুমি একজন মাউন্টেন ক্লাইম্বার ছিলে, আর তোমার হাজব্যান্ডের মৃত্যুর পর তুমি সেটা ছেড়ে দাও। ওই সময় এমন কি হয়েছিল? সাশা তাকে বলে ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল, কিন্তু ব্যান তার কথা মানতে রাজি হয় না। সে তাকে টিজ করতে থাকে, খোঁচা মারতে থাকে। সে বলে তুমিই মেরেছো তোমার হাজব্যান্ডকে। সাশা কিছু বলে না। ব্যান তখন বলে আমি জানি তোমার হাজব্যান্ড অনেক এক্সপার্ট একজন মাউন্টেন ক্লাইম্বার ছিল। এখানে কোনো দুর্ঘটনায় তার মারা যাওয়াটা মেনে নেওয়ার মতো না। যে সময় ব্যান এসব কথা বলতে থাকে সেই সময় সাশার মনোযোগ বোটে পড়ে থাকা একটা মেটাল রডের উপর পড়ে। সে ওটা তুলতেই যাচ্ছিল, কিন্তু ব্যান আরেকবার দেখে ফেলে। আর সাশার খারাপ কপালের কারণে সে আরেকবার ব্যানের নিষ্ঠুরতার শিকার হয়। ব্যান তাকে পানির ভেতর ফেলে দেয় আর তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। সামনের পুরো রাস্তায় সে সাশাকে পানির ভেতর ডুবিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায়। এই সময় সাশার শরীরে অনেক আঘাতও লাগে। সাশা নিজেকে কন্ট্রোল করতে পারে না, কারণ সে দড়ি দিয়ে বাঁধা থাকে আর তার মুভমেন্ট বোটের সাথে চলতে থাকে। শেষে যখন এরা গন্তব্যে পৌঁছায় তখন সাশার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। অবশেষে ব্যান তাকে একটা গুহার ভেতরে নিয়ে পৌঁছায় এবং এখানে গিয়ে সাশার হুশই উড়ে যায়। ওইসব মানুষ যাদের ফরেস্ট স্টেশনের ভেতরে মিসিং পোস্টার লাগানো ছিল তারা সবাই এখানে মরা অবস্থায় থাকে। উলঙ্গ করে ব্যান তাদেরকে ঝুলিয়ে রাখে এবং তাদের বডির উপর লবণ লাগিয়ে রাখে। ব্যান আসলে এই লাশগুলোকে শুকাতে থাকে যাতে তাদের শুকনা মাংস গিয়ে সে বেচতে পারে। এখানে সাশা বুঝতে পারে যে যেই জারকে সে খাচ্ছিল তা কোনো পশুর না, বরং মানুষের মাংস ছিল। এটা ভাবতেই তার বমি আসতে শুরু করে। সাশা অনেক বেশি আপসেট হয়ে যায়। এখানে বেন সাশাকে জানাই আমাদের ট্রাইবের বিশ্বাস হলো যদি তোমার কারো সোল বা আত্মা ভালো লেগে যায় আর তুমি তাকে সবসময় নিজের কাছে রাখতে চাও তবে তোমাকে তার লিভার খেতে হয়। নিজের মায়ের সোলকে সবসময় নিজের কাছে রাখার জন্য আমি সবার প্রথমে নিজের মাকেই মেরেছি আর তারপর তার লিভার খেয়ে নিয়েছি। সেইখানে তাকে তার মায়ের ডেড বডি দেখায় আর সাশা অবাক হয়ে যায় যে সে কতটা নিষ্ঠুর আর সাইকো একটা মানুষ। সে সাশাকে বলে তুমি অনেক সাহসী, যতক্ষণ তুমি পালিয়েছো আর যতটা টাফ টাইম তুমি আমাকে দিয়েছো এতটা আজ পর্যন্ত আমাকে কেউ দেয়নি। তোমার সোল আমার পছন্দ হয়েছে আর আমি তোমার সোলকে নিজের কাছে রাখতে চাই। এই জন্য সবার আগে আমি তোমাকে মেরে তোমার লিভার খাবো। এই সময় সে সাশাকে নিজের দাঁতগুলোও দেখায়, যা সে বিড়ালের দাঁতের মতো ধারালো করে নেয়। এইসব কথা বলতে বলতে সে সাশাকেও মারার জন্য রেডি করতে থাকে। যেমনই সে চাকু নিয়ে সাশার কাছে আসে সাশার লিভার কাটার জন্য সাশা তার কানে জোরে কামড় বসিয়ে দেয় এবং নিজের দড়িগুলো ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। সাশা পানির রাস্তা দিয়ে সামনে যেতে চায়। সে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পরে তার রিয়েলাইজ হয় যে তার দড়ি তো এখনো ব্যানের সাথে বাঁধা আর ব্যানও তার পেছন পেছন আসতে থাকে। সেখানে একটা পাথর দিয়ে সে দড়িটা কেটে দেয় এবং নিজেকে ব্যানের হাত থেকে আজাদ করায়। ব্যানের থেকে আজাদ হতেই সাশা পুরোপুরিভাবে সুইম করতে শুরু করে। অন্যদিকে ব্যান একটা ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। পাথরে মাথা লাগার কারণে জলদি সে অজ্ঞান হয়ে যায় আর সাশা সামনে যাওয়ার আরেকটা সুযোগ পেয়ে যায়। এখানে ব্যানের অজ্ঞান হওয়ার শরীর নিস্তেজ হয়ে উপরের দিকে ভেসে ওঠে। সাশা বুঝতে পারে যে সে অজ্ঞান। সে ওর কাজ শেষ করেই দিচ্ছিল। একটা পাথর আর মাথায় মারতে নিলেই হঠাৎ করে ব্যানের হুঁশ চলে আসে আর ব্যান তাকে ধরে ফেলে। সে তাকে এখন কিনারে এনে তার গলা টিপতে শুরু করে। সাশা মরেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ব্যানের নিজে থেকেই তার উপর দয়া চলে আসে আর সে তাকে ছেড়ে দেয়। এমনকি সে নিজে তাকে রিভাইভও করে। এই পয়েন্টে সে আবার তার সাথে কিছু করতে যায়। সাশা সুযোগের ফায়দা উঠিয়ে তাকে নিজের থেকে সাইড করিয়ে ফেলে দেয় আর এখানে একটা পাথর উঠিয়ে সে তার পা ভেঙে দেয়। ব্যথায় সে ছটফট করতে থাকে। এই সময় হাঁটা চলাও সে করতে পারে না। সাশা এই সময় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে এই পুরো লড়াইয়ের কারণে। বেশ কয়েকবার সে আহত হয়। সে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে বের হতে চায়, কিন্তু কয়েক কদম হেঁটেই তার সব শক্তি জবাব দিয়ে দেয়। সে ওখানেই পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায় আর এরা দুজন কিছুটা দূরত্বে এখানেই শুয়ে থাকে। এই সময় ব্যান নিজের হাতে শক্ত করে চাকু ধরে শুয়ে থাকে, কারণ এখন সে জানে যে পাওয়ার তার হাতে নেই, বরং এখন সে নিজেই সাশার শিকার হয়ে গেছে। আগে যেখানে সাশা চুপ ছিল আর সে তাকে নিজের ইচ্ছা মতো কথা শোনাচ্ছিল, এখন এই ব্যাপারটা পুরো উল্টে যায়। এখন সাশা তাকে গল্প শোনাতে শুরু করে আর বলে তুমি জানো ওই দিন যেদিন আমার হাজব্যান্ডের মৃত্যু হয় সেদিন আমারই জেদ ছিল ওই পাহাড়ে ঝুলে থাকার। আর তারপর যখন ঝড় আসে আর আমরা নিচে নামছিলাম তখন আমার হাজব্যান্ডের দড়ি আমার হাতেই ছিল। আমি জানতাম না যে সে বেঁচে আছে নাকি মারা গেছে। যদি সে বেঁচে থাকতো তবে আমি তার প্রাণ বাঁচাতে পারতাম, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি তার দড়ি ছেড়ে দিয়েছিলাম। আমি আজও জানি না যে সে ওই দিন বেঁচে ছিল নাকি মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত আমাকে অপরাধবোধই পোড়াচ্ছে যে নিজের হাজব্যান্ডের মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। যাই হোক, এভাবে কথা বলতে বলতে সকাল হয়ে যায় আর সকাল হতেই সাশা ব্যানের সাথে একটা ডিল করে। সে তাকে বলে যে এটা একটা খারাপ পাথর, এখানে ওটা কঠিন, কিন্তু এখানে উঠলে জঙ্গলের সব রাস্তা 1 মিনিটেই পার হয়ে যাবে আর আমি একা এটা পার হতে পারবো না। যদি তুমি আমাকে সঙ্গ দাও তবে আমি তোমার প্রাণ ভিক্ষা দিব, নয়তো আমি একাও এটা করতে পারি, কিন্তু তাতে আমার একটু বেশি সময় লাগবে। আর তার আগে আমার তোমার থেকে তো বিপদ আছে, তবে আমি তোমার মরার অপেক্ষা করতে পারি।
আর ইনফেকশনের কারণে তুমি বেশি দেরি বেঁচেও থাকতে পারবে না। সাশার কথা শুনে ব্যানের আজ প্রথমবার ভয় লাগে, আর সে সাশার সাথে ডিল করতে রাজি হয়ে যায়। সে সাশাকে বলে যে তুমি আমাকে তোমার হাজব্যান্ডের মতো নিচে ফেলে দিবে না। সাশা তার কথা মেনে নেয় আর উপরে উঠতে শুরু করে, কিন্তু ব্যানের উপরে তার বিশ্বাস থাকে না। অনেকটা উপরে ওঠার পর সে নিজের হার্নেস নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে যাতে সে ব্যানকে নিচে ফেলে দিতে পারে, আর এই জিনিসটা ব্যান বুঝতেও পেরে যায়। সাশাকে মজা বোঝানোর জন্য সে সাশার দড়িটা টেনে নেয় আর সাশা নিচে ঝুলে পড়ে। এই সময় সে সাশাকে বলে, পরবার তুমি এমন কোনো চালাকি করার চেষ্টা করলে আমি তোমাকে এখান থেকে নিচে ফেলে মেরে ফেলবো। কিন্তু সাশা তাকে বলে, তুমি ভুল ভাবছো, আমি তো শুধু হার্নেসটা সেট করার চেষ্টা করছিলাম। তুমি আমাকে যদি উপরে উঠে দাও তবে আমি তোমাকে উপরে নিয়ে যেতে পারবো। উপরে উঠে উঠতে এখন সাশা ওই পয়েন্টেই চলে আসে যে পয়েন্টটা সে কখনো পার হতে পারেনি। এই ধরনের পাথর আর পাহাড়কে সে কখনো পার হতে পারে না, আর এটাই তার উইকনেস। আজও সে এখানে এসে প্রথমে বসে পড়ে, যার পরে সে নিজের হার্নেসকে এখানে গাছের একটা ডালের সাথে বেঁধে দেয় আর তারপর নিজের হার্নেসকে ঢিলা করতে শুরু করে। আসলে সে ব্যানকে ফেলার প্ল্যান করতে থাকে, আর ব্যান এটা বুঝেও যায়। ব্যান তাকেও নিজের সাথে ফেলে দিতে চায়, কিন্তু সে সাশাকে টানার আগেই সাশা তার হার্নেস ওই গাছের দড়ি থেকেও ছেড়ে দেয় আর সে নিচে পড়ে যায়। ঠিক যেভাবে তার হাজব্যান্ডের মৃত্যু হয়েছিল সেভাবেই সে ব্যানের প্রাণ নিয়ে নেয়। ব্যানের বিপদ এখন কেটে যায়, কারণ সে জানতো এত উপর থেকে পড়ার পর সে আর বেঁচে নেই। ক্লান্ত হয়ে সেই পাথরের উপরে বসে পড়ে। তার আরও বেশি সাহায্যের প্রয়োজন। তার হার্নেসও এখন ব্যানের সাথে নিচে পড়ে যায়। এখন তো তার কাছে কোনো সেফটি মেজারও ছিল না। যদি সে পাথরটা গাছ পার হতে না পারে তবে নিজের জীবন আর থাকবে না। ব্যাস এটাই সেই সাহস যা তার দরকার হয়। নিজের প্রাণ বাঁচানোর তাগিদে আজ সেই কঠিন পাথরকেও পার করে ফেলে, আর ফাইনালি উপরে উঠে স্বস্তির নিঃশ্বাস নেই। এই সময় তার ভেতরে অনেকগুলো ইমোশন কাজ করে, এবং একটা ব্যর্থ জিনিসকে সফল বানানোর, আর সবচেয়ে বেশি নিজের প্রাণ বেঁচে যাওয়ার, খুশির, জয়ের, এবং একটা ব্যর্থ জিনিসকে সফল বানানোর, আর সবচেয়ে বেশি নিজের প্রাণ বেঁচে যাওয়ার। আর তার রিয়েলাইজেশনও থাকে যে এখনও বিপদ পুরোপুরিভাবে কাটেনি। সে এখনও জঙ্গলের ভেতরেই আছে, আর বাইরে যাওয়ার জন্য তার আরও অনেক বেশি সাহসের দরকার। কিন্তু এত সব সমস্যা পার করার পর এখন ভাগ্য তাকে সঙ্গ দিতে শুরু করে। সামনে আসতে থাকা একটা গাড়ি তাকে দেখে ফেলে, আর তাকে রেস্কিউ করে নেওয়া হয়। ফরেস্ট স্টেশনের ভেতরে পৌঁছে সে সব মানুষকে জঙ্গলে হওয়া দুর্ঘটনার ব্যাপারে জানায়, ব্যানের ব্যাপারেও জানায়, আর সেই সাথে ওই গুহাটার ব্যাপারেও জানিয়ে দেয় যার ভেতরে সে সব মরা মানুষকে রেখেছিল। আগে যে মানুষেরা এই জঙ্গলকে ভয়ঙ্কর ভাবতে শুরু করেছিল, আজ তাদের সবার কাছেও এই মিস্ট্রিটা সলভ হয়ে যায় যে ভেতরে যাওয়া মানুষেরা কোথায় গায়েব হয়ে যেতে থাকে। সবার লাশগুলোকে রেস্কিউ করে নেওয়া হয়, আর সেই সাথে সাশাকেও। সেখান থেকে যাওয়ার সময় নিজের হাজব্যান্ডের সব স্মৃতিগুলোকে সমুদ্রে ভাসিয়ে দেয়, আর লাইফে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে লাইফ এখন সে তো বেশি স্ট্রাগল করার পর পায়। আর এভাবেই তাকে দেখাতে দেখাতে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।